প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় প্রতিদিনের আমাদের আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকে তারকা কথনের সেটে আমরা বসেছি মানে একেবারে আনন্দিত হয়ে এবং গর্বের সাথে। এবং আজকে তারকা কথনের সেটে যারা আছেন আমাদের সঙ্গে অতিথি হয়ে তাদেরকে পরিচয় করবার আগে জানাতে চাই, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন গত 13 এবং 14 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং সেখানে 30টি দেশ অংশগ্রহণ করেছে। এবং আনন্দ সংবাদ এই যে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ 2টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ জয় করে এনেছে আমাদের জন্য। এবং এই সফলতা আমাদের সকলের, এই অর্জন আমাদের সকলের জন্য এটি একটি গৌরবের বিষয়। তাই আজকে তারকা কথনের সেটে আমাদের সাথে যারা অতিথি হিসেবে আছেন তারা দুজনেই রৌপ্য বিজয়ী এবং আর্চারিতে তারা জয় করে এনেছেন, গর্ব আমাদের সকলের জন্য। পরিচিত হয়নি তাদের সাথে। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন হিমু বাছার এবং আমাদের সঙ্গে রয়েছেন বন্যা আক্তার। আপনাদেরকে শুরুতেই অভিনন্দন, আপনারা কম্পাউন্ড দলগত এই সেগমেন্টে রৌপ্য জয় করেছেন। এবং আমরা শুরুতেই আসলে একটু জানতে চাইবো হিমু বাছার আপনার কাছে, যখন জয় করলেন রৌপ্য কেমন লাগলো? আসলে এই বিষয়টা আসলে অনেক আনন্দের, যেটা আসলে বলে সহজেই বোঝানো সম্ভব না। কারণ একজন খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক পদক অর্জন করার যে আনন্দ, এটা আসলে একমাত্র আমরাই অনুভব করতে পারি যখন আমরা অর্জন করি। তো এটা আসলে অনেক আনন্দের। একদমই তাই। এবং বন্যা আক্তার, আপনার কাছে জানতে চাইবো, কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য, এবং এটি প্রথম আপনার রৌপ্য জয় নয়, এর আগেও আপনার আরো বেশ কিছু অর্জন রয়েছে। এই অর্জনের পর কেমন লেগেছে? তো আমার আল্লাহর মতো আগেও রেজাল্ট ছিল, তো এটা যেহেতু এশিয়ান চ্যাম্পিয়নশিপ, তো এই গেমে আমার কোনো রেজাল্টের আগে ছিল না। তো আমি মানে অনেক এক্সাইটেড, মানে অনেক খুশিও যে না, এরকম বছরের লাস্টে একটা গেম হয়েছে, তো এই গেমটাতে আমি একটা রেজাল্ট করতে পেরেছি ফাইনালি, তো আমি অনেক হ্যাপি। এই খেলাটি কিন্তু খুব বেশি জনপ্রিয় না আমাদের দেশে। আপনাদের কাছে এই খেলাটি আপনারা চর্চা করেছেন এবং সাফল্য অর্জন করেছেন। এই খেলার প্রতি আসলে আগ্রহটা জন্মালো কিভাবে জানতে চাইবো হিমু বাছার আপনার কাছে। আসলে আমি আর্চারির সাথে 2012 সালে প্রথম পরিচিত হই। তো আমার বড় ভাই ছিল, সে আগে আর্চারি খেলতো, তো সেই মূলত আমাকে আর্চারির সাথে পরিচয় করিয়ে দেয়। এবং দেখলাম যে তীর ধনুক দিয়ে তীর মারতেছে এবং মানে একটা ভিন্ন ধরনের খেলা। তো এটা মূলত আমরা এর আগে, আমি আর্চারির সাথে পরিচয় হওয়ার আগে বিভিন্ন সিনেমা মুভিতে দেখছি যে তীর মারতেছে, বিভিন্নভাবে এরকম হয়ে আসছে। তো এটা দেখে আমার কাছে অনেক অন্যরকম লাগছে যে এটা আসলে ইউনিক একটা খেলা। সো আমার মনের ভিতরে এরকম মনে হয়েছে যে এটা যদি আমি খেলতে পারি তাহলে হয়তো বা ভালোই লাগবে মনের কাছে। তো এইখান থেকেই মূলত আগ্রহটা আসছে। এবং তারপরে যুক্ত হলেন আপনি। আচ্ছা, কিভাবে বন্যা আক্তার যুক্ত হলেন একটু শুনি। আমি আর্চারির আগে অন্য গেম করতাম, যেরকম ফুটবল, হ্যান্ডবল, এরকম মানে যে গেম পেতাম খেলাধুলার সাথে আগে থেকে, খেলার সাথে ছোটবেলা থেকে মানে ছিলাম। তো 2014 সালে আমাদের ফরিদপুর যে কোচ ছিল চুন্নু স্যার, তো উনি আমাকে বলছিল যে বাংলাদেশ আনসার এরকম একটা ট্রায়াল হবে আর্চারিতে, তো তুমি চলো। তো আমি বলছিলাম স্যার আমি যাব না, আমি আর্চারির জানি না, ধনুক কিভাবে ধরতে হয় সেটাও আমি জানি না। তো স্যার আমাকে আশ্বাস দিয়েছিল চলো, আল্লাহ ভরসা হবে কিছু একটা। তো যেহেতু অন্য গেম করতাম, আমার একটু মানে সব কিছু একটু আইডিয়া ছিল, তো ওখানে যাওয়ার পর আমি আল্লাহর মধ্যে চান্স পেয়েই যাই। তো ওখান থেকে আমার আর্চারি আর কি স্টার্ট হয়। আচ্ছা, এইভাবে। এবং আপনারা দুজন যেরকম রৌপ্য জয় করে এনেছেন, আপনাদের আরও একজন সহযোদ্ধা, সেও কিন্তু ব্রোঞ্জ জয় করে এনেছেন কম্পাউন্ড নারী এককে, কুলসুম আক্তার মনি। এই যে একটু একটু করে সাফল্য, এবং এই সাফল্যগুলো কিন্তু পরবর্তীতে আমাদেরকে যে কোনো কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। এই সাফল্যগুলোর কিন্তু কৃতিত্বও থাকে আবার অনেকের, যে কোনো ব্যক্তি পর্যায় থেকে। একটু কৃতিত্বের কথাই যদি জিজ্ঞেস করি, কি বলবেন হিমু বাছার, এই সাফল্যের কৃতিত্ব কাকে বা কাদেরকে দিতে চান? আসলে এই বিষয়ে আসলে কৃতিত্ব দিতে গেলে অনেকেরই দিতে হয়, কারণ শুরু থেকে এই পর্যন্ত উঠে আসতে অনেকের সাথে আমাদের মেলামেশা হয়েছে, অনেক সিনিয়র সিটিজেনদের সাথে আমাদের মানে যারা আমাদের মূলত সাপোর্ট দিয়ে আসছে। সেটা বলতে গেলে শুরুতে আমার ভাই ছিল যে আমাকে আর্চারির সাথে পরিচয় করে দিয়েছে, এবং পরবর্তীতে আমি বিকেএসপিতে খেলাধুলা শিখি। ওইখানে প্রায় আমি 7-8 বছর ওইখানে খেলাধুলা শিখছি। তো আমার যত বেসিক আর্চারি সব মূলত আমি বিকেএসপি থেকেই শিখছি, ওইখানেই থেকেই মোটামুটি আমার অর্জনের শুরু হয়। এবং পরবর্তীতে জাতীয় দলে আসছি, ওইখানে আমাদের কোচ এবং আমাদের ফেডারেশন যে কর্মকর্তারা আছে তারাও আমাদের অনেক সাপোর্ট দিয়ে আসছে। এবং তারপরে আমি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিই। তো বিমান বাহিনীতে যোগ দেওয়ার আগে বিমান বাহিনীর তেমন একটা ইকুইপমেন্ট ছিল না। তো আমি মানে যখন জয়েন করি তার আগে আমি মনে মনে কনফিউজ ছিলাম যে আমি যাওয়ার পরে কি আমি পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট পাবো কি না।
তো উপরওয়ালা দিলে আমি বিমান বাহিনীতে যাওয়ার কিছুদিন পরেই আমাকে নতুন ইকুইপমেন্ট দেওয়া হয় এবং যত ধরনের ইকুইপমেন্ট লাগবে সব ধরনের ইকুইপমেন্ট দেওয়া হয় এবং মেন্টালি এবং সব দিক থেকেই তারা আমাকে খুব সাপোর্ট করে যেন আমি ভালো করতে পারি। তো এইভাবেই আসলে উঠে আসছি। তো এইখানে জড়িত যারা আছে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আমার কৃতিত্ব তাদের প্রতি। অনেক ধন্যবাদ। বন্যা আক্তার কাদের কথা বলবেন? আমি তো ওই যে মানে শুরুতে যে স্যার আমাকে বলছিল যে চলো হবে ইনশাল্লাহ, তো ওনাকে দিয়েই শুরু করি। তো আমি আনসার আসার পর আমাকে প্র্যাকটিস করাইতো বাবুল স্যার, সাজ্জাদ স্যার, তো জিয়া স্যার ছিল। তারপরে ওখান থেকে আমি ন্যাশনাল টিমে 2016 সালের লাস্টে চান্স পাই। তো আমি আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাই। তো ওখানে আসার পর আমি জিয়া স্যারকে পেয়েছি, নিশিত স্যার তাদের পেয়েছি। তো ওখান থেকে তারা আমাকে অনেক ভালো প্র্যাকটিস করেছে, সাপোর্ট করেছে। জিয়া স্যার যদিও এখন নেই, নিশিত স্যারও এখন নেই, তারা দুজনেই দেশের বাইরে আছে, বাট তারা আমাকে যেটা শিখিয়ে দিয়ে গেছে ওটা আমি আল্লাহর রহমতে এখনো ধরে রাখতে পারছি। তো তাদের আসলে কি বলবো, ধন্যবাদ দিলেও অনেক ছোট হয়ে যায়। আর পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট, টিমমেটদের সাপোর্ট, এখন যে কোচরা আছে মার্টিন ফ্রেডরিক্স, হাসান, মিলন, এরা আছে, তো সবাই মানে খুব সাপোর্ট করে, অনেক মানে ভালো প্রশিক্ষণ দিচ্ছে তারা। তো সবাইকে আসলে কি বলবো, আর সাথে টিমমেটরাও আছে, তো সবাইকে আসলে ধন্যবাদ জানাই আমাদের এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এবং আপনাদেরকে আবার অভিনন্দন জানাই। এবং যারা এখন দেশে নেই কিন্তু তারা কিন্তু আপনাদেরকে দেখছে, আপনারা আপনাদের এই সাফল্য, আপনারা টেলিভিশনে আসছেন, কথা বলছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, এটিও তাদের জন্য ভীষণ আনন্দের। এবং এই খেলাটি সম্পর্কে আসলে আমাদের অনেকের মাঝেই অনেক ধরনের কনফিউশনও কাজ করে, খেলাটি এক্সপেন্সিভ সেই জায়গাটা থেকে। তো আসলে যেরকম একটু আগে হিমবাছার আপনি বলছিলেন যে ইকুইপমেন্টসগুলি আছে কিনা, সো না থাকার একটা সম্ভাবনাও থেকে যায়। তো সেক্ষেত্রে আসলে খেলাটি কি ব্যয়বহুল বা সেই জায়গাটা থেকে কতটুকু সহজলভ্য যারা এই খেলায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য? আসলে আমাদের যে খেলাটা, আসলে আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি সেটা বেশিরভাগই ইউরোপ কান্ট্রি, ইউএসএ এইসব দেশ থেকে আসে। তো এগুলো তুলনামূলক অনেক বেশি এক্সপেন্সিভ। তো যারা নতুন শুরু করতে চায় তারা আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি এই কোয়ালিটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হলে তাদের অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আচ্ছা। সো যদি কেউ নতুন শুরু করতে চায়, বিভিন্ন ক্লাব আছে, সেখানে কিছু বিগিনার ইকুইপমেন্ট আছে, তো তারা ওইগুলোর মাধ্যমে শুরুটা করতে পারে, যেটা তাদের জন্য সহজ হবে মূলত। আচ্ছা। এবং সেই জায়গাটা থেকে তো বিভিন্ন জায়গা থেকে কোঅপারেশনের দরকার হয়, একটা সাপোর্টের প্রয়োজন হয়, সেটা ফিনান্সিয়াল হোক, মেন্টাল হোক। সেই জায়গাটা থেকে আসলে কতটুকু সাপোর্ট আপনারা পেয়েছেন, সেটা পরিবার হোক কিংবা কোচ হোক বা অন্যান্য জায়গাগুলি থেকে হোক? সেটা আসলে সাপোর্ট পেয়েছি, যার কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তো সব দিক থেকেই আমার সাথে যারা জড়িত ছিল, সকল স্যাররা আছে, সবাই ইকুইপমেন্ট এবং মানে সব দিক থেকেই সাপোর্ট দিয়ে আসছে আর কি। এবং মেয়েদের জায়গাটা কিন্তু একটু ভিন্ন। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী একটা মেয়ে, তাকে আমরা অন্যভাবে দেখি যে সে এক ধরনের কাজ করবে। আমরা বলেই থাকি মেয়ে হলে সে হয়তো ডাক্তারি পড়াশোনা করবে, ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে। একটা মেয়ে ইঞ্জিনিয়ার, সেটাও এখনও আমাদের সমাজে খুব একটা অ্যাকসেপ্টেবল হয়েছে কি না, এটাও একটা প্রশ্ন থেকে যায়। একটু জানতে চাইবো, যখন আপনি আর্চারি এই গেমের প্রতি ইন্টারেস্টেড হলেন, তখন আপনার দিক থেকে আশেপাশের যে সাপোর্টটা জরুরি ছিল সেটা কতটুকু পেয়েছিলেন? আমি ফার্স্ট অফ অল বলবো যে আমার খেলার যে জার্নিটা শুরু হয়েছিল ঢাকায় যখন আমি আসি, তো আমার বাসার থেকে আমার আব্বু ছাড়া কেউ রাজি ছিল না, আমার বড় আপু, আমার আম্মু। দেন আব্বু যখন সাপোর্ট দিছে যে না ও খেলো, ওর সব কিছু খরচ যা যা লাগে দিব, তো যাতায়াত খরচ সেও দিত, সব কিছু দিত। দেন সবাই আর কি, যখন আমি গেমে ভালো করার মানে শুরু করলাম, এখন ওভারঅল সবাই সাপোর্ট করে, ফ্যামিলি, এখন আর কেউ কোনো কিছু সব জায়গায় একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। থাকে। আর আশেপাশে মানুষ বলতো যে মেয়ে মানুষ খেলতে যাবে, ঠিক না, বড় হচ্ছে বিয়ে দিয়ে দেবে, এরকম একটা টেন্ডেন্সি থাকতো। তো যখন দেখতে না আমি ভালো করতেছি, টিভি চ্যানেলেও আমাকে দেখায় আমি বিদেশে যাচ্ছি, তো আমি তখন খেয়াল করলাম যে আশেপাশে যেই ছিল যারা আমার পরিচিত, আমার স্কুলের ফ্রেন্ড বা আমার পাড়া প্রতিবেশী, তো আস্তে আস্তে এর মধ্যেও আর কি তারাও মাঠে যাওয়া শুরু করলো, প্র্যাকটিস করলো, তারাও খেলার সাথে যুক্ত।
অনেকেই হয়েছে আমাকে দেখে। বাহ, চমৎকার, এবং একটা অনুপ্রেরণার জায়গা আপনি হয়ে উঠেছেন। এখন আমরা যদি এই আর্চারি চ্যাম্পিয়নশিপের কথা চিন্তা করি বা এই সেগমেন্টের গেমগুলির কথা চিন্তা করি, আমরা দেখেছি ভারত এখানে প্রথম স্থান দখল করেছে, দক্ষিণ কোরিয়া আছে এখানে, এবং বিভিন্ন দেশ বেশ ভালো করছে চ্যাম্পিয়নশিপগুলিতে বা অলিম্পিকে। সেই জায়গা থেকে আসলে আমাদের দেশের প্রতিবন্ধকতা কোন জায়গাটাই আপনারা কি মনে করেন? সেটা কি কোচিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা, নাকি ইনস্ট্রুমেন্টের কোনো সমস্যা, বা আসলে ঘাটতিটা কোথায়, কি বলবেন হিমবাছের আপনি? আসলে এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা ফেডারেশন এবং খেলাধুলার যে বিষয়টা, যেহেতু আমাদের ইকুইপমেন্টগুলো একটু এক্সপেন্সিভ, এবং আমাদের বাংলাদেশে যারা নর্মালি আমরা খেলাধুলায় উঠে আসি অনেকে বেশিরভাগই দেখা যাচ্ছে মধ্যবিত্ত অথবা গরিব ফ্যামিলি থেকে উঠে আসি। সেক্ষেত্রে আমাদের সরকার যত বেশি ইনভেস্ট করবে এবং যত বেশি প্রচার করবে তত বেশি আমরা দ্রুত ডেভেলপ করতে পারবো। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। তো আমি আশা করব যেন আমাদের আর্চারি ফেডারেশনের প্রতি আমাদের গভর্নমেন্ট আরও বেশি নজর দেয় এবং তারা যেন মানে আমাদের আরও ইনভেস্ট করে এবং আমরা যেন আরও ভালো করতে পারি এরকম আশা রাখে। বরুণ আক্তার, আপনি কি বলবেন আসলে ঘাটতিটা কোথায়? ঘাটতি বলতে গেলে আমাদের বাংলাদেশের স্পোর্টসে ফুটবল আর ক্রিকেটের পরে সব ইভেন্টে ঘাটতি আছে। তো ফুটবল ক্রিকেটের পরে তো আর্চারি এখন স্থান করে নিয়েছে। তো আমাদের একটা স্পন্সর আছে তীর, গোফর গোল্ড, সিটি গ্রুপ আর কি। তো ওরা আমাদের সাথে আর কি 2017 সাল থেকে ইনভলভ আছে। তো তারপরে আমাদের একটু আর কি যে প্রবলেমটা ছিল সেটা একটু আর কি সলভ হয়েছে। তো ঘাটতি আসলে আমাদের যেরকম আমাদের দুইটা ইভেন্ট আছে, একটা কম্পাউন্ড, একটা রিকাভ ইভেন্ট। তো ওখানে একজন কোচ আসছে জার্মানি থেকে, তো উনি আমাদের সাথে 8 বছর আছে। তো রিকাবে কিন্তু উনি আসার পর 2বার পরাপর অলিম্পিক কোয়ালিফাই করছে। তো যেহেতু উনি একজন বিশ্বমানের কোচ, বিশ্বের 10 নম্বরের ভিতর উনি আছে, তো সেই ক্ষেত্রে আমরা তো কম্পাউন্ড খেলি। তো রিকাবের রেজাল্ট আল্লাহর মতে মানে আগের থেকেই ভালো ছিল, তো উনি আসার পরে ভালো হয়েছে। তো আমাদের এখন যে কোচ ছিল একজন কম্পাউন্ডের, মানে 2জন যে বাইরে চলে গেছে, বিদেশে চলে গেছে, তো ওনারা যাওয়ার পরে আর কি মনে হচ্ছে যে আমরা একটু আর কি পিছনে পড়ে গেছি। তো এরপরে আমাদের সাথে হাসান সে যোগ হয়েছে। হাসান ভাইও কয়েকদিন পরে চলে যাবে আর কি, আমরা জানতে পেরেছি এটা। তো আমরা মনে করি যে আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, ভালো মানের কোচ দরকার, যারা নাকি বিদেশে আর কি, এক কথা বলতে গেলে বিদেশি কোচ দরকার, তো যারা আমাদের ভালো প্রশিক্ষণ দিতে পারবে। আর ইকুইপমেন্টসের দিক দিয়ে বলতে গেলে যে এটা আমাদের লাগবেই মাস্ট। যেরকম আমাদের একটা ডজনে 12টা তীর থাকে, তো ওইটা আমরা মনে করেন যে 1 মাস 1.5 মাস প্র্যাকটিস করলেই না একটু অন্যরকম হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে যদি আর এক ডজন অ্যারো দেওয়া হয়, তো ওটা আমাদের জন্য মোটিভেটেড যে ভালো স্কোর হচ্ছে, আমরা ভালো করতে পারতেছি। তো ইকুইপমেন্টস আমাদের বেশি আর কি ইম্পর্টেন্ট। তো তীর আমাদের এটা দিচ্ছে। তো আশা করি যে আমাদের যদি আরও কিছু স্পন্সর আসে, আর্চারি ফেডারেশনকে যদি স্পন্সর করে, সেক্ষেত্রে আমাদের আরও বেশি ভালো হবে। এবং আসলে পৃষ্ঠপোষকতা দরকার, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক বা বিভিন্ন স্পন্সরশিপ হোক। তো সেই জায়গা থেকে আসলে একটু আগে আপনি বলছিলেনই যে র্যাঙ্কিংয়ের ব্যাপারটি এখানে জরুরি, এবং একই সাথে যারা আসছে কেউ ভালো কোচ আসার পরে সেটার র্যাঙ্কিংটা বাড়ছে, কিন্তু চলে যাওয়ার পরে আবার সেখান থেকে আপনারা পিছিয়ে যাচ্ছেন। আমরা যদি ওয়ার্ল্ড এই আর্চারির র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করি, সেখানে আসলে বাংলাদেশের বৈশ্বিক অবস্থানটা কতটুকু, কি বলবেন? আপনাদের কি মনে হয়? হিমবাহ ছাড়া আপনার কি মনে হয় বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশের অবস্থান আসলে আমরা হচ্ছে মানে উঠতেছি আস্তে আস্তে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা শুরু, যেহেতু আমাদের আর্চারি বাংলাদেশে বেশি দিন হয় না, শুরু হয়েছে 2006 সাল থেকে শুরু হয়েছে, তাহলে ওভারঅল এটাকে নতুনই বলা যায় বাংলাদেশে। তো আমাদের আসলে খেলাটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, আমরা বিভিন্ন পদক অর্জন করতেছি বিভিন্ন ক্ষেত্রে। এর আগেও অনেক পদক অর্জন হয়েছে আমাদের বাংলাদেশ আর্চারি ফেডারেশনের থেকে। তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতেছি। তো সেক্ষেত্রে আশা করি যে ওভারঅল সব দিক থেকে যদি সাপোর্ট আরো ভালো পাই, তাহলে আমরা আরো দ্রুত ডেভেলপ করতে পারবো। আচ্ছা, আপনারা অবশ্যই দ্রুত ডেভেলপ করবেন, এবং একই সাথে আপনাদেরও নিশ্চয়ই আরো অনেক প্ল্যান রয়েছে আপনাদের ব্যক্তি জীবনকে ঘিরে, বা আর্চারি নিয়ে আপনাদের নানান ধরনের পরিকল্পনা থাকতে পারে। আসলে পরিকল্পনা কি, পরবর্তী পরিকল্পনা একটু জানতে চাইবো। বন্যা আক্তার, আপনার নেক্সট প্ল্যানটা কি? আমার নেক্সট প্ল্যান, যেহেতু এই গেমটাতে আমি ভালো করেছি, তো আশা করব যে পরবর্তীতে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ যেগুলোতে হয়, তো ওগুলাতে আর কি, যেহেতু আমাদের মানে অলিম্পিকে আর কি কোয়ালিফাই করার সুযোগ আছে এখন থেকে, তো চেষ্টা করব যে ওই গেমগুলোতে ভালো করে অলিম্পিকে যাতে কোয়ালিফাই করতে পারি আমরা। নেক্সট প্ল্যান আমার এটাই।
তাহলে নেক্সট টার্গেট হচ্ছে অলিম্পিক কোয়ালিফাই করা। আগে কোয়ালিফাই করব, দেন আর কি ওকে খেলতে পারবো। হিমু আছে নেক্সট প্ল্যানটা কি? আসলে অলিম্পিক এবার যেহেতু 2028 সালে আমাদের কম্পাউন্ড ইভেন্টও শুরু হবে, তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে একবারেই তো উপরে উঠে যাওয়া সম্ভব না। তো আমাদের মূলত আসলে ছোট ছোট গেম থেকে আস্তে 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 ধাপে ধাপে বড় হওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা আমি বেশি বিশ্বাস করি। সেক্ষেত্রে আমাদের এই যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া কাপ এইসবে যখন আমি ভালো করব, তখন আস্তে আস্তে ওয়ার্ল্ড লেভেলে আমি ভালো করতে পারবো। তো আমার মূলত উদ্দেশ্য এই এশিয়া কাপগুলোতে আগে ভালো করা এবং এর মাধ্যমে বিভিন্ন মানে আত্মবিশ্বাস অর্জন করে পরবর্তীতে আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিকের দিকে অগ্রসর হওয়া। তো মূলত আমার যে মেইন লক্ষ্য সেটা হচ্ছে যে অলিম্পিক কোয়ালিফাই করা এবং অলিম্পিকে কোনো পদক অর্জন করা এবং বিশ্বকাপের যে ইভেন্টগুলো আছে এইগুলোতে মেডেল অর্জন করা। তো এইগুলো অর্জন করতে হলে মূলত আমাকে প্রথমে আগে এশিয়া কাপগুলোকে অর্জন করতে হবে, কারণ আমি ডিরেক্ট একবারে এশিয়া কাপ অর্জন না করে সরাসরি অলিম্পিক কোয়ালিফাই করা বা মেডেল অর্জন করা এটা আসলে মানে অনেক বেশি কঠিন একটা ব্যাপার। একদমই তাই। এবং আমরা যে কোনো খেলার কথা বলি, যে কোনো কাজের কথা বলি, আমাদের তো একটা মানে রোল মডেল হিসেবে আমরা একজনকে ধরে নিই যে আমরা এই মানুষটাকে বা এই খেলোয়াড়টাকে আমরা হচ্ছে ফলো করব। তো সেই জায়গাটা থেকে আসলে কাকে রোল মডেল হিসেবে আপনারা বেছে নিচ্ছেন বা কার খেলার ধরনটা আপনাদের ভালো লাগছে, এরকম কেউ আছে কিনা? বন্যা আক্তার কাকে ফলো করছেন? আমি এখন কাউকে ফলো করছি না, এখন আমি শুধু নিজেকেই ফলো করি যে আমার স্যার আমাকে যেটা শিখাই দিয়ে গেছে বা এখনকার কোচ আমাকে যেটা আর কি ডিরেকশন দিচ্ছে, তো আমি চেষ্টা করি যে আমি কোনটা পারবো, আমি কিভাবে পারবো। আর্চারি এমন একটা গেম যে আমি একজনেরটা দেখতে পারবো, বাট ওর বডি কন্ডিশন বা ওর দেশ, ওর কোনো কিছুর সাথে আমার মিলবে না। জাস্ট একটু টেকনিক আমি নিতে পারবো যে আসলে কিভাবে কি হচ্ছে। তো আমি ওরকম কারোর থেকে কিছুই ইয়া করি না, যেহেতু বাইরের আমাদের বাংলাদেশে ওরকম কেউ এখনও নেই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো হচ্ছে বাইরে আমি আগে একজনকে ফলো করতাম, তো আর কি দেখতাম কিভাবে শ্যুট করে। তো যখন দেখলাম যে না আমি ভালো করছি বা আমারটা আমি করতে পারবো, তো তখন থেকে আমি আমার নিজেরটা নিয়ে আর কি চেষ্টা করি। এবং আমরা দেখছি এশিয়ান গেমসে আসলে আপনারা ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করছেন এবং ভালো করছেন। পরবর্তী এশিয়ান গেমসটা আসলে কবে এবং সেখানকে আপনারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছেন এবং সেখানে এশিয়ান আর্চারিতে আপনাদের আসলে বাংলাদেশের অবস্থানটা কতটুকু উজ্জ্বল বা কতটুকু সম্ভাবনাময়, কি বলবেন হিমু আছে? আসলে এই বিষয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরবর্তী যে খেলাটা আছে আগামী মাসে আমাদের এশিয়া কাপ আছে। তো আমাদের এর পরের লক্ষ্যটা আসলে মূলত ওইটাই, যেহেতু আমরা সৌদি আরবে এশিয়া কাপ হওয়ার কথা, তো ওইটাতে যদি যাই চেষ্টা থাকবে এখানে যে যতটা উন্নত হয়েছে বা যতটুকু অর্জন করতে পেরেছি ওইখানে যেন আমরা তার থেকে আরেকটু বেশি অর্জন করতে পারি। তো এটাই মূল উদ্দেশ্য। বন্যা আক্তার কতটুকু সম্ভাবনা দেখছেন? যেহেতু রিসেন্ট একটা গেম শেষ হলো, তো চেষ্টা করব মাঝখানে 1 মাস সময় আছে, যদি যাই গেমে তো প্রিপারেশন নিব যে এই গেমে যেটুকু মিস্টেক হয়েছে বা যাই হয়েছে ভালোটা ধরে রাখবো, যেটা আমরা মিসিং করে গেছি সেটা যাতে না হয় সেভাবে প্রিপারেশন নিব। দেন আল্লাহ ভরসা আমি চেষ্টা করব যে এই গেমে যেটুকু ভালো হয়েছে ওটা ধরে রাখার জন্য বা এর থেকে আমার পুরো টিম নিয়ে ভালো একটা কিছু করার জন্য। হ্যাঁ, আমরা ভালোটাই সবসময় প্রত্যাশা করি এবং এই গেমসগুলিতে ভালো করা বা যে কোনো গেমসে ভালো করার জন্য তো প্রিপারেশনের কথাটি আপনি বললেন, অর্থাৎ অনুশীলন করতে হয় অনেক বেশি। তো এই প্রস্তুতির জায়গাটায় আসলে আর্চারিতে অনুশীলনটা কতক্ষণ করতে হয় বা এই জায়গাটা আসলে কেমন? হিমু বাছর কিভাবে আসলে অনুশীলন? আসলে আমরা যে অনুশীলনের যে ব্যাপারটা সেটা মূলত আমরা টঙ্গী গাজীপুরে যে শহীদ হাসানুল মাস্টার্স স্টেডিয়াম আছে তো ওইখানে মূলত করি। তো ওটা আগে ফুটবল স্টেডিয়াম ছিল, তো বর্তমানে সরকার আমাদের আর্চারির জন্য এটাকে বরাদ্দ করে দিয়েছে। তো ওইখানে মূলত আমরা দিনে প্রায় 6 ঘন্টার থেকেও বেশি আমরা অনুশীলন করি। তো ওইখানের প্রতিটা গেমের আগে অ্যাটলিস্ট 1 মাস আমরা প্রিপারেশন নিতে থাকি গেমের আগ মুহূর্ত পর্যন্ত, প্রতিদিন প্রায় 6 ঘন্টা বা তার বেশি। সেক্ষেত্রে এখন কোচ হিসেবে আপনারা কাকে পাচ্ছেন বা অনুশীলনের সময় আপনাদেরকে গাইড করছেন? এই মুহূর্তে আসলে আমাদের যে ফরেন কোচ আছে উনি মূলত রিকার্ভ ইভেন্টের স্পেশালিস্ট। আচ্ছা, আমরা দুজনেই কম্পাউন্ডের ইভেন্টে আছি এবং যে মনি যে ব্রোঞ্জ মেডেল পাইছে সেও কম্পাউন্ডে আছে। তো আমাদের কম্পাউন্ড ইভেন্টে আমাদের কোনো ফরেন কোচ নাই। আমাদের বর্তমানে জাতীয় দলের কোচ আছে হাসান স্যার, তো উনি মূলত আমাদের গাইডলাইন দিচ্ছে এবং আমাদের যে কোচ ফরেন কোচ মার্টিন ফ্রেডরিক স্যার আছে উনি আমাদের ওভারঅল প্ল্যানিং এইগুলোর দিক থেকে দেখতেছে, কিন্তু উনি মূলত রিকার্ভ স্পেশালিস্ট। এবং যদি আমাদের কম্পাউন্ড একজন স্পেশালিস্ট আনা হয়
আমাদের কম্পাউন্ডের উন্নতির জন্য, তাহলে আশা করব যে এর পরবর্তী গেমগুলো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। একদমই তাই। বন্যা আক্তার, আপনার কি মনে হয় আসলে এখন বর্তমানে অনুশীলনের জায়গাটা সবকিছু সামলিয়ে কতটা সময় দিচ্ছেন বা কতটা সময় দিতে হয়? আর্চারি এমন একটা গেম যে 12 মাস অনুশীলন করতে হয়, যে ঈদে আমরা ছুটি যেতে পারি না মাঝে মাঝে, যে হ্যাঁ যে গেম থাকে। তো আমরা ওভারঅল ও তো বললো যে আমরা 6 ঘন্টা প্লাস প্র্যাকটিস করি। তো এমনও প্লেয়ার আছি আমরা যে যদি মনে হয় যে না আমার একটু প্র্যাকটিস দরকার, আমরা এক্সট্রা করে নিই। তো এদিক দিয়ে ঠিক আছে। তো আমাদের যেরকম ইকুইপমেন্টসের কথা আগেই বলেছি, তো ওখানে একটু ঘাটতি আছে। আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদের সব কিছু নষ্ট হবে। যেরকম তীর ম্যাক্সিমাম টাইম তীরটা নষ্ট হয়ে যায়। তো আরও ছোট ছোট জিনিস আছে, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো এগুলো যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, তো আমরা যত প্র্যাকটিস করি না কেন, আমার মানে আত্মবিশ্বাস থাকবে যে না আমরা ভালো জিনিস দিয়ে প্র্যাকটিস করছি, আমরা ভালো হচ্ছে। তো সামনে 1 মাস সময় আছে, তো আমরা এখন আরও হার্ড প্র্যাকটিস করে এই গেমটা শেষ করছি, ওটাই আমরা আর কি এখন করবো না। এই 1 মাস আমরা হার্ড প্র্যাকটিস করে যাব, তো নেক্সট গেমের জন্য আর কি। গেমের জন্য যেরকমভাবে সময় দিতে হয়, একই সাথে ব্যক্তি জীবনেও সময় দেওয়াটা কিন্তু জরুরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে আপনাকে কিন্তু পারিবারিক বিভিন্ন বিষয়ও খেয়াল রাখতে হয়, ব্যালেন্স করতে হয় সব কিছু। কতটা আসলে সম্ভব হয় বা কতটা পারছেন সবকিছু সামলিয়ে নিজেকে সব সামনের দিকে এগিয়ে নিয়ে মানে যেতে? আসলে এরকম ব্যক্তি জীবন নিয়ে আসলে বলতে গেলে যে ফ্যামিলি তো এখন আছে, বাবা মা ভাই বোন। তো যেটা হয় যে ছুটি খুব কমই পাই আমরা, তো ওটা আমরা সেট আপ করে নিছি যে ভালো খেলতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই ক্ষেত্রে ফ্যামিলি আগে একটু কষ্ট পেতো যে বাসায় যেতে পারি না এটা সেটা, তো ফ্যামিলি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। না আমি তো খেলা আসছে, এখন করা যাবে না। যেরকম আম্মু আমাকে কালকে বলতেছিল যে ছুটি দিবে কিনা, আমি বলছি না আম্মু সামনে গেম আছে, আমাদের ছুটি হবে না। তো আম্মু আর আমাকে কিছু বলেনি। তো সেই ক্ষেত্রে যখন ফ্যামিলিতে যাই তখন চেষ্টা করি পুরো সময়টাই ফ্যামিলিকে দেওয়ার জন্য, আর আদারওয়াইজ এই আর্চারি নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। আচ্ছা, এবং এটাই আসলে জীবনের একটা বড় অংশ জুড়ে এখন অবস্থান করছে। একটু হিমু মাছের আপনার কাছে জানতে চাইবো, 13 নভেম্বর আমাদের শ্রদ্ধেয় বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন, এবং তার একটি জনপ্রিয় চরিত্র হিমু, এবং আপনার নামের সাথে এই নামটি একেবারেই জুড়ে গিয়েছে সুন্দরভাবে। এবং সেদিনই আপনার একটি দারুণ অর্জন, রৌপ্য জয়। এবং আপনার বেশ কিছু জায়গায় আমি দেখেছি আপনি আসলে হিমুর মতোই জনপ্রিয় হতে চান, আপনার স্বপ্নের জায়গাটা এতটাই বড়। সেই দিনে আসলে এরকম একটা অর্জন এবং সামনের পথ পরিক্রমা, এই সব মিলিয়ে আসলে কি বলবেন? আসলে সব মিলে যখন আমার নামটা রাখা হয়, আমি যখন ছোট ছিলাম তখন তো আমি আসলে হুমায়ুন আহমেদ বা হিমু সম্পর্কে কিছুই জানতাম না। এখন একটু একটু জানি, তাও অনেক ঘাটতি আছে জানার। তো যখন জানলাম যে হিমু ব্যাপারে বিভিন্ন চরিত্র বা বিভিন্ন গল্প আছে, তখন আমার কাছে আসলে ওইটার থেকে বেশি ইন্টারেস্টিং এরকম মনে হয়েছে, যেহেতু এই সেম নামেই একটা বিষয় অনেক বেশি জনপ্রিয়। তো যেহেতু আমি ওই পেশায় নাই বা আমি ওই রকম একটা ব্যাপারে জনপ্রিয় হইতে পারবো না, যেহেতু আমি আর্চারি খেলতেছি, তো আমি আমাকে নিজেকে এইভাবে তৈরি করব যেন নতুন হিমুকে মানুষ চিনে, যে আর্চারির হিমু আর কি। ব্যাপারটা আসলে এরকম। বাহ, চমৎকার। আমি একটু জানতে চাইবো বন্যা আক্তার আপনার কাছে, এই যে একে একে সাফল্যের বন্যা বইছে আপনার জীবনে, দারুণ সব অভিজ্ঞতা অর্জন করছেন, শিখছেন নতুন নতুন, এবং সেই জায়গাটা থেকে আপনি একটু আগে বলছিলেন যে আপনাকে দেখে আপনার এলাকার অনেক নারী তারা এই গেমসের সাথে ইনক্লুড হচ্ছে, এই গেমসে আসছে। যারা আসলে নতুন আসছে মেয়েরা আর্চারিতে, তাদের জন্য কি বলবেন? আমি এটাই বলবো যে যেটা হয় ভালো আর কি, ভালো দিকটাই বেছে নেওয়া উচিত। কে কি বললো সেটা শোনা উচিত না। যেরকম আমি যদি মানে শুনতাম যে কি বলছে দেশবাসী কি বলছে, সেটা যদি আমি লক্ষ্য করতাম, তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আমি বলবো সবাইকে যে যার যেটা আর কি ভালো লাগে সে সেটাই করুক। আর মেয়ে মানুষ এখন খেলাধুলা করলে এটা আর কি বেশি ভালো হয়। তো আমি সবাইকে বলবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করা উচিত, যে যেটা আর কি করে ভালো মনে করে। তো আজকে আমি এখানে আসতে পারছি, তো আমাকে দেখে যারা উৎসাহ হয়েছে, আমি তাদের জন্য দোয়া করব যে তারা যেন আমার মতো ভালো কিছু করতে পারে।
একদমই তাই। এবং আপনারা যেরকম রৌপ্য অর্জন করেছেন আমাদের জন্য আনন্দ সংবাদ, আরও একটি আনন্দ সংবাদ আমাদের জন্য রয়েছে। সম্প্রতি বিশ্ব আর্চারির এশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, এবং আমরা প্রত্যাশা করছি তিনি আসলে আর্চারির এই সেগমেন্টগুলিকে আরও বেশি সমৃদ্ধ করতে, আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রাখবে। এ বিষয়ে আপনাদের কি মনে হয় একটু বলবেন হিমবাছার? আসলে যেটা সত্য, বাংলাদেশ আর্চারির যখন কথা উঠে আসবে সেখানে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল স্যারের কথা উঠে আসবেই। কেননা 2006 সালের আগে, তো 6 সালে ফেডারেশন গঠিত হয়, তার আগে বাংলাদেশ আর্চারিটা মূলত আসে। তো আর্চারি বাংলাদেশে শুরু হওয়ার পিছনে সম্পূর্ণ কৃতিত্বই তার মূলত। আচ্ছা, সেই খেলাটাকে বিভিন্নভাবে দেখে এবং বুঝে যে না, বাংলাদেশ আর্চারি খেলা শুরু করা উচিত, তো খেলাটাকে নিয়ে আসছে। শুরুর দিকে তো আসলে কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশন ছিল না, তো সব ধরনের ইনভেস্ট মূলত উনি নিজেই করতো, নিজের থেকেই যা করার করতো। তো শুরু থেকে এখন পর্যন্ত উনি অনেক অবদান রেখে আসছেন এবং সব সময় যে কোনো কিছু প্রয়োজন হইলে উনি নিজে থেকে দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। বাহ। বন্যা আক্তার কি বলবেন আসলে এই বিষয়টি আপনাদের জন্য কতটা ইতিবাচক? আমরা এটা যখন জানতে পারি, তো রাতে তো ভোটাভুটিটা হয়, তো আমরা আগে থেকে মানে দোয়া করতেছিলাম যেন স্যারই হয়। তো যখন জানতে পারছি আমরা অনেক বেশি খুশি হয়েছি। আর স্যারের কথা বলতে গেলে চপল স্যারকে সবাই, আমরা আর কি বাঙালি সবাই জানি যে আর্চারির বাবা, মানে আমরা এটা বলি যে আর্চারির বাবা সে। তো তার যে টেকনিক, মানে আর্চারি কিভাবে ডেভেলপ করবে বা সে কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করবে, তো স্যার মানে এই দিক থেকে খুবই ভালো। তো সে তো এশিয়া ইয়াতেও ছিল, তো স্যার সব জায়গায় যেত যে কোন গেম কীভাবে অ্যারেস্ট করবে, বা বাংলাদেশে এশিয়ান চ্যাম্পিয়নশিপ কিন্তু হতো না, তো সবাই পছন্দ করে, স্যারকে পছন্দ করে, বাংলাদেশকে পছন্দ করে। যে চায়নার সাথে ভোটাভুটিতে কিন্তু আমরা জিতে এই গেমটা বাংলাদেশে পাইছি, তো সেইখানে অবদান আমি স্যারকেও দিব। আর স্যার, ওই যে বললাম এক কথা যে আর্চারি বাবা, স্যারকে নিয়ে বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। এবং আমরা প্রত্যাশা করছি তার মাধ্যমে আপনাদের আরো বেশি সমৃদ্ধ হবেন, আপনারা আরো বেশি শিখতে পারবেন এবং আরো বেশি সাফল্য আমরা দেখতে পাবো। এটা আশা অবশ্যই করি। আর্চারি তো খেলা হয় দুজনের, এর পাশাপাশি আর কোনো খেলা হয় কিনা বা আর কোনো খেলার প্রতি আগ্রহ আছে কিনা? মূলত আর্চারি টাইম আমাদের মেইন বা কোন খেলাটি প্রফেশনাল যে দেখতে ব্যাপারটা আর কি, এটাই। হ্যাঁ, তো খেলার ভিতর আমি যেহেতু ছেলে মানুষ, আমি সবসময় ফুটবলকে পছন্দ করে আসছি। তো মাঝে মাঝে যখন রিক্রিয়েশন হিসেবে খেলি তখন ফুটবলই খেলার চেষ্টা করি। প্রিয় ফুটবলার কে? সেটা সত্যি কথা বলতে সেটা হচ্ছে লিওনেল মেসি। আচ্ছা, বন্যা আক্তারের প্রিয় খেলা কি? ফুটবল। ফুটবল। প্রিয় ফুটবলার? মেসি। ওকে। আচ্ছা, আমরা আসলে অনেক গল্প করলাম, আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম। শেষ প্রশ্নটি করতে চাই, আপনারা এই যে একটি ভিন্ন ধারার খেলার সাথে নিজেদেরকে ইনক্লুড করেছেন এবং খেলছেন এবং সাথে সাথে অর্জন করছেন সাফল্য, সেই জায়গাটা থেকে যারা আসলে এরকম খেলার সাথে সম্পৃক্ত হতে চায়, স্বপ্ন দেখে কিন্তু ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হিমবাছার কি বলবেন? আসলে আমাদের আর্চারি খেলাটা মূলত এমন একটা খেলা যেটা আসলে সব জায়গায় আসলে সবভাবে খেলাও পসিবল না, এবং বাংলাদেশের সব জেলা বা গ্রাম পর্যায়ে বা মানে সব পর্যায়ে আসলে খেলাটা জনপ্রিয় না, মানুষের পরিচিতও না। তো সেক্ষেত্রে যদি কেউ এই খেলা সম্পর্কে ইন্টারেস্টেড হয় তাহলে বিভিন্ন ক্লাবে যোগাযোগ করতে পারে এবং তার মাধ্যমে আস্তে 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 ন্যাশনাল টিম পর্যন্ত চলে আসতে পারবে। তো শুরু থেকে যদি কেউ শুরু করতে চায় অবশ্যই তার ইচ্ছাশক্তি, অনেক বেশি ইচ্ছাশক্তি থাকতে হবে ভিতরে, আসলে শুধু আর্চারিকে নিয়ে স্বপ্ন গুনতে হবে, না হলে আসলে যেহেতু পরিচিত না খেলাটা সেহেতু উঠে আসা অনেক কষ্ট হয়ে যাবে। আর এছাড়া আমাদের বিকেএসপিতে আছে, বিকেএসপিতে যদি সে সুযোগ পায় পরীক্ষা টরীক্ষা দিয়ে তাহলে তার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি বিকেএসপিতে না হয় তাহলে তার বিভিন্ন ক্লাবে থেকে আস্তে আস্তে উঠে আসতে হবে। বন্যা আক্তার কি বলবেন যারা স্বপ্ন দেখে, অর্জন করতে চায় কিন্তু ভয় পায় তাদের জন্য? আসলে মানে দূর থেকে বোঝা যায় যে জিনিসটা সহজ, বাট ভয় পেলেও তো হবে না। আমিও তো ফার্স্টে আসতে চাচ্ছিলাম না, স্যার জোর করে নিয়ে আসছে। তো আমি মনে করবো যে ভয় পেলে হবে না, যেটাতে আমার পছন্দ হয়, আমার লক্ষ্য যেটা, তো সাহস করে সেদিকে আগাতে হবে। আর আর্চারি মনে করেন যে বোঝা যায় যে এটা আর্চারি খেলে তীর ধনুক মারতেছে, বাট কাছে গেলে আর কি আমরা বুঝি যে এটা আসলে কি। তো
আমাদের যেরকম হিমো বললো যে সব জায়গায় এটা খেলা যায় না, যে এটা ফুটবল ক্রিকেট না যে ব্যাট বল নিয়ে নেমে গেলাম, ইকুইপমেন্টসও বাংলাদেশে কিচ্ছু পাওয়া যায় না। তো বিভিন্ন ক্লাবে গেলে তারা যোগদান যদি করে তারা খেলতে পারবে, তো সেখানে ভালো করলে ন্যাশনাল টিমেও চান্স পাবে। তো আমি বলবো যে ভয় করার কিছু নেই, আগ্রহ থাকলে অবশ্যই যেন তারা আর্চারিতে আসে। একদমই তাই, এবং আপনারাও এরকম লাল সবুজের টি শার্ট গায়ে জড়িয়ে আমাদেরকে আরও বেশি গর্বিত করুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আমরা আবারও আপনাদেরকে নিয়ে বসতে চাই, আপনাদের নতুন অর্জন নিয়ে জানতে চাই আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, ক্রিকেট ফুটবলের মতো আর্চারিও সমানভাবে সমাদৃত হোক এবং আমরা একইভাবে গৌরবান্বিত হতে থাকি, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন এখানে বিদায় নিচ্ছি।